হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কাকে বলে এবং এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টিজ গুলো কি কি, তার মানে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি। সো এই চ্যানেলে যারা নতুন তারা এরকম নতুন নতুন ভিডিও এবং কেমিস্ট্রির বেসিক কিছু নলেজ এবং এসএসসি এইচএসসি লেভেলের কিছু কেমিস্ট্রির টপিক সম্পর্কে আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি প্রেস করে সব সময় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকুন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওতে। আজকে আমরা যা শিখতে যাচ্ছি সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আসলে আয়নিক যৌগ বা আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো কি। সেখানে বলেছিলাম যে যখন একটি ধাতব পরমাণু একটি অধাতব পরমাণুর সাথে বন্ধন গঠন করে তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এরা নতুন একটা বন্ধন তৈরি করে এবং একটা নতুন যৌগ তৈরি করে। কিন্তু যখন দুইটি অধাতব পরমাণু পাশাপাশি আসে, অধাতব পরমাণুর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আমরা যদি বলি, এদের বহিস্থ শক্তি স্তরে 8টা বা 2টা থেকে ইলেকট্রন কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে 8টা থেকে ইলেকট্রন কম থাকে। 1টা 2টা 3টা ইলেকট্রন কম, মানে এদের বহিস্থ শক্তি স্তরে 5 6 7 এরকম ইলেকট্রন থাকে। তাহলে এদের যদি অক্টেট ফিল আপ করতে হয়, মানে বন্ধন গঠন করার মূল উদ্দেশ্যই কিন্তু একটা অক্টেট পূর্ণ করা, মানে বহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হওয়া। এটা একটা সাধারণ টেন্ডেন্সি যে প্রত্যেকটা অ্যাটম, যে দুনিয়াতে যত অ্যাটম আছে প্রত্যেকটা অ্যাটমের একটা সাধারণ যে টেন্ডেন্সি হলো যে বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করা, এবং তাহলে এই ইলেকট্রন গুলো অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে এই যে অধাতব পরমাণু, যদি 2টা অধাতব পরমাণু পাশাপাশি আসে তাহলে কিন্তু এই পরমাণুগুলো ইলেকট্রন কাউকে দান গ্রহণ করতে পারে না, মানে দান করতে পারে না, গ্রহণ করতে পারে, কারণ এদের গ্রহণ করার ক্ষমতা আছে, তাদের 2টা ইলেকট্রন দরকার। কিন্তু কথা হলো যে এইখানে যদি দান করার মতো কোনো পরমাণু না থাকে, মানে কোনো দাতা পরমাণু যদি না থাকে, তাহলে সেই ইলেকট্রন এখানে যে অধাতব পরমাণুর মধ্যে কি হবে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে কিন্তু দান করার কোনো প্রবণতা নেই। তাহলে যখন 2টা অধাতব পরমাণু পাশাপাশি আসবে তখন দান করার মতো তো কোনো পরমাণু পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে বন্ধনটা কিভাবে হবে, যে 2টা অধাতব পরমাণু, আমরা এখন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে এই যে একটা অক্সিজেন পরমাণু আছে, এই অক্সিজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। তাহলে এই একটা অক্সিজেন পরমাণু বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, আবার অন্য আর একটা অক্সিজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। এই যে এখানেও দেখা যাচ্ছে 6টি ইলেকট্রন আছে। তাহলে এখন দুইটাই অধাতব পরমাণু, দুইটা যদি অধাতব পরমাণু হয় তাহলে তাদের দান করার ক্ষমতা কারোই নেই। যদি ভুলবশত আমরা বলে দিই যে আসলে দান করছে 2টা ইলেকট্রন, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা, মনে করলাম যে এই অক্সিজেন পরমাণু বহিস্থ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন দান করলে তাহলে কি অবস্থা হয়, তখন এই 2টা ইলেকট্রন আর এই অ্যাটমের মধ্যে থাকবে না। তার মানে অলরেডি এই অক্সিজেনের মধ্যে 6টি ইলেকট্রন, বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। যদি এই 2টা ইলেকট্রন সে ছেড়ে দেয় তাহলে আরো বেশি অস্থিতিশীলতা অর্জন করবে, মানে বহিস্থ শক্তি স্তরে তখন মাত্র 4টা ইলেকট্রন থাকবে, যেটা আসলে আনএক্সপেক্টেড বা যেটা ন্যাচারালি হয় না। কিন্তু তখন এই অক্সিজেনটা হয়তো বা স্টেবিলাইজ হলো, কিন্তু এই অক্সিজেনটা তখন আরো বেশি আনস্টেবল হয়ে গেল, যেটা আসলে আমাদের আউট অফ এক্সপেকটেশন। সো এখন তাহলে কি হবে, এই 2টা অক্সিজেনের মধ্যে কারোই ইলেকট্রন দান করার ক্ষমতা নেই বা টেন্ডেন্সি নেই। তাহলে এখন এরা যদি নিজেদের মধ্যে 2টা ইলেকট্রন শেয়ার করে, শেয়ার করা মানে কি, এই যে 2টা ইলেকট্রন আছে এই 2টা ইলেকট্রন কখনো কখনো এই অক্সিজেন পরমাণুর মধ্যে, আবার এই 2টা, মানে কখনো কখনো এই পরমাণুর মধ্যে এবং কখনো এই অক্সিজেন পরমাণুর মধ্যে অ্যাভেলেবেল থাকবে।
আবার এই যে দুইটা অক্সিজেন ইলেকট্রন আছে, এই যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুইটা কখনো কখনো এই অক্সিজেন পরমাণুর মধ্যে অথবা কখনো কখনো এই অক্সিজেন পরমাণুর মধ্যে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অক্সিজেনের মধ্যে তাহলে আরো দুইটা এক্সট্রা ইলেকট্রন কিছু সময়ের জন্য হলেও অ্যাভেলেবেল হবে এবং তখন সে অক্টেট ফিল আপ করবে। একইভাবে এই অক্সিজেন পরমাণুটাও কিন্তু অক্টেট ফিল আপ করলো এবং সেইভাবে এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে একটা আকর্ষণ শক্তি সৃষ্টি হবে এবং এইভাবেই কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি হবে। সো এখন যদি আমরা এটার সংজ্ঞা বলি, সংজ্ঞাটা কি, যে দুইটা অধাতব পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে নতুন বন্ধন সৃষ্টি হয় তাকে বলবো আমরা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে যেই যৌগ গঠিত হয় তাকে বলা হয় সমযোজী যৌগ। তো এখন একটা গল্প বলবো, 1 মিনিট একটা গল্প। যে দেখা গেল দুইজন বন্ধু, তারা একটা ব্যবসা শুরু করতে চায়। ব্যবসা শুরু করতে গেলে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা দরকার। কিন্তু এই দুই বন্ধুর কারোই 10 লক্ষ টাকা নেই, একজনের 7 লক্ষ টাকা আছে আর একজনের 3 লক্ষ টাকা আছে। অথবা দেখা গেল কি দুইজনেরই 5 লক্ষ 5 লক্ষ করে আছে। তাহলে এখন এই দুইজনে কিন্তু ইন্ডিভিজুয়ালি বা একা একা 10 লক্ষ টাকা যেহেতু নেই, সেক্ষেত্রে ব্যবসাটা শুরু করতে পারবে না। কিন্তু যদি এখানে এই দুই বন্ধুর মোট ক্যাপিটাল একসাথে যুক্ত করে ব্যবসাটা শুরু করতে চায়, তা কিন্তু সম্ভব। তার মানে এখানে 5 লক্ষ 5 লক্ষ অথবা 7 লক্ষ 3 লক্ষ এইভাবে দুইজনের ক্যাপিটাল একসাথে যুক্ত করে যদি একটা ব্যবসা শুরু করে, তাহলে তারা তাদের যে পরিমাণ ক্যাপিটাল যে দিচ্ছে তার হিসাব অনুযায়ী হয়তোবা তারা পার্সেন্টেজ অনুযায়ী, যে কত পার্সেন্ট আমি দিলাম ক্যাপিটাল সেই অনুযায়ী আমি প্রফিট পাবো। সো এরকম করে কিন্তু ব্যবসাটা শুরু হতে পারে। ঠিক এখানেও একই ঘটনা, যে আসলে যখন সমযোজী বন্ধন হয় তখন শেয়ার করা ইলেকট্রন দুইটা পার্টনারের থেকেই আসছে। তার মানে যখন দুইটা অধাতব পরমাণু পরস্পরের সাথে বন্ধন গঠিত হয় তখন শেয়ার করা ইলেকট্রন দুইটা পার্টনারের থেকে আসলে তাহলে আমরা সেখানে বলতে পারি যে এটা সমযোজী বন্ধন হবে। এখন দেখি আমরা সমযোজী যৌগ এর বৈশিষ্ট্যগুলো কি কি। সমযোজী যৌগের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা স্বাভাবিকভাবে একটা সমযোজী যৌগের এক্সাম্পল যদি মনে করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো মনে করতে পারি। একটা এক্সাম্পল আমরা মনে করি, তা হলো মিথেন গ্যাস। যেই মিথেন গ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে আসলে গ্যাস বলেছে, মিথেন গ্যাস CH4, এর মানে হলো এটা কিন্তু রুম টেম্পারেচারে গ্যাস। তার মানে অলরেডি এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পার হয়ে চলে আসছে। তার মানে রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াসের নিচেই কিন্তু তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অলরেডি শেষ হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে এই সমযোজী যৌগের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট খুবই নিম্ন বা খুবই কম। পোর ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস, পোর থার্মাল কন্ডাক্টরস মানে এই যে সমযোজী যৌগগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না বা করলেও খুব কম পরিমাণে এবং তাপও কন্ডাক্ট করে না। ঠিক একই রকম যে তাপ এবং ইলেকট্রিসিটি এই দুইটার কোনোটাই খুব ভালোভাবে কন্ডাক্ট করে না। তাহলে এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে আসলে যে তাহলে পানি কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না? আমি বলবো করে না। কেন? পানি যদি ডিআয়োনাইজড ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার, তার মানে পিওর ওয়াটার যদি হয়, তাহলে কিন্তু এই যে পানি একটা সমযোজী যৌগ হয়ে এটা পুওর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, মানে খুব অল্প পরিমাণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে অথবা অল্প পরিমাণে তাপ কন্ডাক্ট করবে বা পরিবহন করবে। সো কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখি কি পানি অনেকটা বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। তো তার পিছনে কারণ হলো যে স্বাভাবিকভাবেই পানির মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা অথবা অন্যান্য মিনারেল থাকে, যেই কারণে এই পানিগুলো তুলনামূলক বেশ ভালো একটা পরিমাণ বা ভালো একটা অ্যামাউন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে।
সো আমরা এখানে দেখলাম কি যে এগুলো ভালো ইলেকট্রিসিটি বা তাপ পরিবহন করে না। আর একটা ক্যারেক্টারিস্টিক্স, ফর্ম ব্রিটল অর সফট সলিডস। একটা সফট সলিডের কথা যদি বলি, মোম, ওয়াক্স মানে ক্যান্ডেল, আমরা যেটাকে মোমবাতি বলি, এই মোমও কিন্তু একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ। তাহলে স্বাভাবিকভাবেই এই যে মোমটা কিন্তু খুব সফট, যে এটাকে চাইলে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে গলানো যায় বা সরি নরম করা যায়, অথবা এক শেপ থেকে আরেক শেপে দেওয়া যায়। তারপরে লো এনথালপিস অফ ফিউশন, মানে এটাকে সলিড থেকে লিকুইডে অথবা কঠিন থেকে তরলে রূপান্তর করতে বেশি তাপ দেওয়া লাগে না। জাস্ট যেটা মেল্টিং পয়েন্টের কথা বলেছি, যে লো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, লো এনথালপিস অফ ভ্যাপোরাইজেশন একই জিনিস, যে এইটার সাথে বয়লিং পয়েন্টের সাথে ভ্যাপোরাইজেশন এবং মেল্টিং পয়েন্টের সাথে ফিউশন। তার মানে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে বেশি তাপ দিতে হয় না, অথবা লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতেও বেশি তাপ দিতে হয় না। সো এই ছিল আজকে আমাদের ভিডিওর কন্টেন্ট বা বিষয়বস্তু, যে আমরা দেখেছি কি কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ যৌগ কাকে বলে বা কিভাবে তৈরি হয় এবং তার বৈশিষ্ট্যগুলো কি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কি ভালো লাগবে। ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটির একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং নতুন নতুন যারা আছে অথবা যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড অথবা ইংলিশের নলেজটা একটু কম, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিবেন, যাতে কিনা তারা সহজে এই যে বিষয়ে বা কেমিস্ট্রির এই বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে। ধন্যবাদ সকলকে।